আমি জানি আপনারা অনেকেই অবাক হচ্ছেন আজকে আমার ভিডিওর হেডলাইন দেখে। আমি খুব বুঝে শুনে চিন্তা করে ঠান্ডা মাথায় আমার এই ভিডিও হেডলাইন ঠিক করেছি। আওয়ামী লীগ যা করেছে তা ঠিক করেছে, এটাই তার করার কথা ছিল। আপনি যদি আওয়ামী লীগের দিক থেকে একটু চিন্তা করেন, আওয়ামী লীগ গত 17 বছরে ঠান্ডা ভাবে প্রমাণ করেছে যে যদি 16 কোটি মানুষের খুন করে 16 কোটি মানুষের রক্তের উপরে দাঁড়িয়েও তাকে ক্ষমতায় থাকতে হয়, সে ক্ষমতায় থাকবে। এটা আওয়ামী লীগের ঠান্ডা মাথার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিতে বা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে যদি 16 কোটি মানুষকে হত্যা করতে হয়, আওয়ামী লীগ দ্বিধা করবে না। দুই হচ্ছে, আওয়ামী লীগ এই 16 বছরে বা 17 বছরে তাদের শাসন আমলে তারা স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে বল প্রয়োগ করতে তারা ন্যূনতম চিন্তা করবে না। গুম করে হোক, খুন করে হোক, হেফাজতে নিয়ে পিটিয়ে নির্যাতন করে হোক, কিংবা পুলিশ বিচার বহির্ভূত ভাবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত ভাবে গুলি করে হত্যা করে হোক, যেভাবেই হোক, মানে যে কোনো উপায় বল প্রয়োগ করে সে ক্ষমতায় থাকবে। এটা তার ঠান্ডা মাথার সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত সে গত 17 বছর ধরে বাস্তবায়ন করেছে। এর মধ্যে এই কোটা সংস্কার আন্দোলনে অন্য কোনো ডিসিশন আওয়ামী লীগ নেবে বা অন্য কোনো পথে আওয়ামী লীগ চলবে, এটা ভাববার কোনো কারণ নেই। সুতরাং আওয়ামী লীগ গত 16 বছর যেভাবে স্টিম রোলার চালিয়েছে, তার শক্তি প্রদর্শন করেছে এবং একমাত্র শক্তিকে পুঁজি করেই আওয়ামী লীগ ক্ষমতা আঁকড়ে থেকেছে, এখনো তার ব্যতিক্রম হবার কোনো কারণ নেই। সুতরাং এই যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 250-র উপরে মানুষের নির্বিচারে হত্যা করা, ছাত্রদের তুলে নিয়ে গিয়ে বিভৎসভাবে হেফাজতে রেখে টর্চার করা, সমন্বয়কদেরকে নিরাপত্তা দেবার নামে ডিবি অফিসে 48 ঘন্টা পার হয়ে গেছে, হয়তো আরো 48 ঘন্টা পার হবে, আটকে রাখা, আমাদের স্টুডেন্টদের বাসা একেবারে ঘুরে ঘুরে ব্লক রেড করা, কোন এলাকায় কোন বাড়িতে স্টুডেন্ট থাকে, ছাত্র থাকে, সেটা খুঁজে বের করা, সেই বাড়িতে রেড দেয়া, সেই বাড়ির যারা বাসিন্দা তাদেরকে ভীতির মধ্যে ফেলা, সেই স্টুডেন্টের মোবাইল টেলিফোন চেক করা এবং যদি সেই মোবাইল টেলিফোনে কোন রকম কোনো ভিন্ন মত তারা দেখে তাহলে সেই স্টুডেন্টকে তুলে নিয়ে যাওয়া। এগুলোই তো আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগের তো আসলে এটাই করার কথা। সুতরাং এখন পর্যন্ত আওয়ামী লীগ যা করেছে, আওয়ামী লীগ ঠিক করেছে। আওয়ামী লীগ যেই ধরনের সরকার, অর্থাৎ যেই সরকারটি কোনো নির্বাচন বা ভোটের মধ্যে দিয়ে আসে না, যেই সরকারটি জনগণের থেকে বিচ্ছিন্ন হয়, যেই সরকার জনগণের কোনো প্রয়োজন হয় না, যে সরকারের কাছে জনগণের কোনো মূল্য থাকে না, কারণ জনগণের ভোটের মধ্যে দিয়ে সে আসে নাই এবং সে ভবিষ্যতেও জানে যে ভোট যদি একটা মোটামুটি সুষ্ঠু হয় তাহলে আর যাই হোক সে কখনো ক্ষমতায় আসতে পারবে না। এরকম একটা পরিস্থিতিতে সে মানুষকে তোয়াক্কা করবার বা একটা গণতান্ত্রিক সরকার হলে যেটা করতো, আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করা বা একটা রিজনেবল সেন্সিবল আচরণ করা, সেটা যে আওয়ামী লীগ করবে না, এটা তো আসলে অনুমিতই ছিল, এটাই তো হওয়ার কথা। সুতরাং এখন পর্যন্ত আওয়ামী লীগ যা যা করেছে, 250-র উপরে মানুষ হত্যা করা, নির্বিচারে গণগ্রেপ্তার করা, স্টুডেন্টদেরকে আটক করে নিয়ে হেফাজতে রাখা, তাদেরকে হেফাজতে টর্চার করা, একেবারে পাখির মতন গুলি করে মানুষ মারতে গিয়ে বাড়ির ভেতরে থাকা 5 বছরের শিশু, 9 বছরের শিশু, গৃহবধূকে হত্যা করা, এটাই খুবই স্বাভাবিক এবং এটাই হওয়ার কথা ছিল। কিন্তু এই আন্দোলনে যেটা ব্যতিক্রম হয়েছে, সেটা হচ্ছে মানুষ তার হাতের কাছে যে যা পেয়েছে, ইটের টুকরা থেকে শুরু করে গুলতি পর্যন্ত, সেইটা নিয়েই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যে মানুষগুলো কোনোদিন রাজনৈতিক কোনো বক্তব্য দেন নাই, কোন রকম ধরেন ভোট চুরি হয়ে গেছে সেটা নিয়ে খুব বেশি উচ্চবাচ্য তেমন আমরা শুনি নাই, কিংবা দিনের পর দিন বিরোধী দলের নেতাদের গুম করা হয়েছে, ধরে নিয়ে গিয়ে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, তাদেরকে নির্যাতন করে পঙ্গু করা হয়েছে, নখ তুলে ফেলা হয়েছে, বিরোধী দলের নেতা কর্মীদেরকে গণগ্রেপ্তার করা হয়েছে। দেখা গেছে যে এক একজনের বিরুদ্ধে 100, 150, 200, 500 করে মামলা, এরকম আছে বিরোধী দলের নেতারা কর্মীরা, এরকম আছে, এলাকা ছাড়া হয়ে গেছে। এসব ব্যাপারে যারা সাবধানতার সঙ্গে
চুপ ছিলেন বা একটু এড়িয়ে গেছেন, সেই সুশীল সমাজ কিন্তু এখন খুব স্ট্রংলি কথা বলছে। স্পেশালি আমি টিআইবির ইফতেখারুজ্জামান স্যারের কথা একেবারে স্পেসিফিক্যালি বলতে চাই। উনি একদম সময় বেঁধে দিয়েছেন যে এই সময়ের মধ্যে যদি সমন্বয়কদের আটক অবস্থা থেকে ছাড়া না হয় তাহলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার কথা তিনি বলছেন। ঝাঁপিয়ে শব্দটা, যেটা একেবারেই অত্যন্ত পলিটিক্যাল একটা ওয়ার্ড, আমরা ঝাঁপিয়ে শব্দটা সাধারণত আমরা পলিটিক্যালি ইউজ করি, সেটাও তিনি ব্যবহার করেছেন। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আমরা কিন্তু কোনো সাদা দল নীল দল দেখি নাই এই আন্দোলনে ছাত্রদের পাশে স্ট্রংলি দাঁড়াতে। আমরা জানি যে আওয়ামী লীগের যেমন শিক্ষক সংগঠন আছে, বিএনপিরও খুব ভালো শিক্ষক সংগঠন আছে, কিন্তু তাদের কাউকে কিন্তু আমরা অন্তত একটা টু আওয়াজও করতে দেখি না। আওয়ামী লীগ তো করবে না জানাই কথা, কিন্তু বিএনপির যে টিচার্স উইং আছে তাদেরকেও আমরা এখনো দেখি নাই আর কি, সামনে আসেনি তারা। কিন্তু একেবারেই নিরপেক্ষ, যাদের কোনো দলীয় পরিচয় সেই অর্থে গায়ে নাই, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, প্রতিটা অর্থাৎ পাবলিক প্রাইভেট দুটো বিশ্ববিদ্যালয়, দুই রকম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই কিন্তু অত্যন্ত শক্তভাবে, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং সাহসিকতার সঙ্গে স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছে। এবং এই কোটা সংস্কার আন্দোলন ঘিরে আমরা যেই জিনিসটি, আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ আমাদের কাছে, আমরা যারা ভিন্ন মত লালন করি, আমরা যারা সরকারের কঠোর সমালোচনা করি, আমাদের কাছে সে ফিসফাস করে জানতে চাইতেন যে আচ্ছা কি হচ্ছে, কি হবে, আমরা কি কোনোদিন ভোট দিতে পারবো না, আমাদের কি মুক্তি ঘটবে না, এইরকম ভাবেই অত্যাচার করে কি সরকার চলবে কিনা। তারা কিন্তু একেবারে রাস্তায় নেমে এসছে এবং আমরা দেখেছি যে এই আন্দোলনকে ঘিরে কে কোন দলের, আদৌ তিনি নির্দলীয় কিনা, সুইং ভোটার্স যারা কখনো হয়তো জীবনে আওয়ামী লীগকেও ভোট দিয়েছেন, আবার কখনো বিএনপি কে ভোট দিয়েছেন, যারা যখন যাকে ভালো লাগে তাকে ভোট দিয়েছেন, অর্থাৎ কোনো বিশেষ দলের ফিক্সড ভোট ব্যাংক যারা না, তারা কিন্তু এই আন্দোলনের পথে নেমেছে এবং এমন একটা দৃঢ়তার সঙ্গে তারা পথে আছে এবং আন্দোলনের মধ্যে সম্পৃক্ত যে তাদের খুব খোলামেলা কথা যে এত বছর ভোট দিতে পারি নাই, ঠিক আছে, আমাদের দেশের নাগরিকদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, গুম করা হয়েছে, সেটাও না হয় মানলাম, আমাদের নাগরিকদের যারা বিরোধী দল করে তাদেরকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, আচ্ছা ঠিক আছে, তখনও আমরা আওয়াজ করিনি। কিন্তু এখন আমাদের ছোট ছোট ছেলে মেয়ে, শিশু সন্তান, কিশোর, তরুণ, তাদেরকে এভাবে স্বাধীন দেশে আমাদের ট্যাক্সের পয়সায় চলা পুলিশ গুলি করে হত্যা করছে, এইটা তারা মানতে পারে না। এবং তারা একেবারেই সাধারণ মানুষ এবং তাদের এখন যেই ক্ষোভ, এটা প্রাথমিকভাবে মনে হতে পারে কোটা সংস্কার নিয়ে, প্রাথমিকভাবে মনে হতে পারে পুলিশের গুলিতে আমাদের যে স্টুডেন্ট যারা নিহত হয়েছেন তাদের সাথে সংহতি এবং তাদের ব্যাপারে ভীষণ রকম ক্ষুব্ধতা তৈরি হবার কারণে তারা পথে নেমেছেন। আমি মনে করি এগুলো তো আছে, কিন্তু সেই সঙ্গে যুক্ত হয়েছে এত দিনের পুঞ্জীভূত ক্ষোভ। এই যে 17 বছর তারা কথা বলতে পারেন নাই, ভয় পেয়েছেন, ভয়ে ছিলেন, বিভিন্ন সময় আমাদেরকে একা পেলে হয়তো একটু এসে জিজ্ঞেস করেছেন যে এভাবে আর কতদিন। এই যে তাদের ভেতরের চাপা ক্ষোভ, যেটা হয়তো একটা ভোট হলে তারা ভোটের মাধ্যমে প্রকাশ করতে পারতেন, তারা হয়তো আওয়ামী লীগকে ভোট না দিয়ে অন্য কোনো দলকে ভোট দিতেন বা অন্য কোনো প্রার্থীকে ভোট দিতেন বা ইন্ডিপেন্ডেন্ট কোনো ক্যান্ডিডেটকে ভোট দিতেন, সুইং ভোটারদের কথা বলছি। তারা কিন্তু সেই ক্ষোভের যে বহিঃপ্রকাশ, যেটা তারা ভোটের মাধ্যমে করতে পারেন নাই, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আমরা এই আন্দোলনের মধ্যে দিয়ে দেখছি। এবং এই আন্দোলনটি এমন একটা সময় তৈরি হয়েছে যখন অলরেডি বাংলাদেশ ইকোনমিক্যালি একেবারেই চরম একটা ক্রাইসিস পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের রিজার্ভ ক্রাইসিস চরম, সরকার স্বীকার করছে না, সরকার জানাচ্ছে না আমাদের অ্যাকচুয়াল রিজার্ভ কত, আমাদের নেট রিজার্ভটা কত। তারপরও লাস্ট যে নিউজ আমরা দেখেছিলাম তাতে 14.5 বা 15 বিলিয়ন ডলার ছিল আমাদের নেট রিজার্ভ, যেটা কিন্তু 3 মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য যথেষ্ট নয়। এরপরে তো রপ্তানি আয়ের হিসাব, বরং এটাই একমাত্র চাওয়া বা আকাঙ্ক্ষা হলো শেখ হাসিনার সরকারের পতন বা বিদায়। কম বেশি 5-7% মানে যারা একেবারে অন্ধ আওয়ামী লীগ আর বা অন্ধ শেখ হাসিনা সমর্থক, তারা ছাড়া
বাকি সকল মানুষই এই গণহত্যার পর এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে এই হাসিনা সরকারের বিদায় ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের সামনে আর কোনো ভালো কিছু হতে পারে না। তো এই অবস্থায় আছে। ঠিক একই সঙ্গে আবার অধিকাংশ মানুষের মনে এই প্রশ্নটাও সবচাইতে জোরালো ভাবে আছে যে শেখ হাসিনা কি আদৌ পতন হবে, হলে কিভাবে হবে, কবে হবে, কিভাবে কিংবা কবে হবে, এই প্রশ্নের সুনির্দিষ্ট জবাব হয়তো কারোর কাছেই নেই, আমার কাছে তো নেই। কিন্তু বর্তমান অবস্থায় দাঁড়িয়ে আমি আমার একজন সাংবাদিক হিসাবে এবং দীর্ঘদিন পলিটিক্স নিয়ে বিশ্লেষণ করি, সেই হিসাবে আমার উপলব্ধি হলো যে এখন পরিস্থিতিটা যেখানে আছে, এই অবস্থায় যদি তিনটি ফ্যাক্টর এক জায়গায় মার্চ করে সিনক্রোনাইজড ওয়েতে, তাহলে শেখ হাসিনার বিদায় এটা অবধারিত বা অনিবার্য। তো এই সম্পর্কে বিস্তারিত বলবার আগে একটু বলে নি যে বাংলাদেশে গত 10 দিন বা 2 সপ্তাহ ধরে যা ঘটেছে, যে সমস্ত ঘটনা ঘটেছে গণহত্যা সহ, এই ধরনের ঘটনা যদি ন্যূনতম গণতান্ত্রিক কোনো দেশে, মানে যেসব দেশে সামান্য গণতন্ত্র আছে, সে ধরনের কোনো দেশে ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী সহ, পুলিশ প্রধান সহ যারা এই ঘটনার জন্য দায়ী, এদের অনেকেই পদত্যাগ করে ফেলতো 24 ঘন্টার মধ্যেই। আর যদি কোনো গণতান্ত্রিক দেশে, মানে উদার গণতান্ত্রিক দেশে ঘটতো, তাহলে গোটা সরকার শুধু পদত্যাগ করতো বা পতন ঘটতো তাই না, সরকার প্রধান সহ অধিকাংশ গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিরা এতক্ষণ জেলখানায় থাকতো। তো বাংলাদেশের ক্ষেত্রে তো আসলে সেটা মানে চিন্তা করাও বাতুলতা, এটা বলে কোনো লাভ নেই। বাংলাদেশ কি ধরনের দেশে পরিণত হয়েছে গত 15 বছরে, এটা আমরা সবাই জানি। আমরা বরং দেখছি যে শেখ হাসিনা এবং তার এই কিলার গ্যাং ক্ষমতা ছাড়ার চিন্তার পরিবর্তে তারা আরো অনেক বেশি অ্যাগ্রেসিভ, অনেক বেশি আক্রমণাত্মক হয়ে তারা এখনো মানুষ খুন করে চলেছে। ঢাকা শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সর্বত্র হাজার হাজার মানুষকে আটক করেছে। আটক, গ্রেপ্তার অভিযান, গ্রেপ্তার বাণিজ্য সমান্তরালে চলছে। মানুষের বাড়িতে গিয়ে আতঙ্ক সৃষ্টি করছে, ভাঙচুর করছে, তছনছ করছে, মানুষকে খোঁজাখুঁজি করছে। এই ঘটনাগুলো ঘটছে। পাশাপাশি আবার ছাত্রলীগকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দ্রুত পুনর্বহাল করার, যারা বিতাড়িত হয়েছিল, সেই আয়োজনও চলছে। তো এই সব কারণে মানে এগুলো দেখে অনেকের মধ্যে এরকম একটা চিন্তাও আসে যে না, শেখ হাসিনার পতনের কোনো লক্ষণ তো দেখা যাচ্ছে না, এবং কিভাবে পতন হবে, সে তো যথেষ্ট শক্তিশালী অবস্থায় আছে। ব্যক্তিগতভাবে আমি নিজে কখনো শেখ হাসিনার বিদায় বা পতনকে এত সহজ হিসাবে দেখিনি বলেই আমি কখনো এই সস্তা কথা, এই ধরনের যে শেখ হাসিনা পড়ে গেল, চলে গেল, পালিয়ে গেল, এই ধরনের কথা বলিনি, এবং এই ধরনের কথা যারা বলে এগুলোকে আমি কোনোদিন সমর্থনও করিনি, মানে বেশ জেনে বুঝাই সেটা করিনি। এটা তো আমরা সবাই জানি যে শেখ হাসিনার এই যে ভুয়া নির্বাচনের নামে অন্যায় জবরদখল পূর্বক এই রাষ্ট্র ক্ষমতায় চেপে বসে থাকা, এটার পেছনে একটা অন্যতম শক্তি হলো এই নরেন্দ্র মোদীর ভারত, কিংবা তার আগেও যারা ছিল। তো আসার কথা হলো যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন, সেই ভারতে হাসিনার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে বা চলছে। এমনকি এটা বাংলাদেশের চাইতে এগিয়ে থাকা আন্দোলন। কিভাবে? বাংলাদেশে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা বা অরাজনৈতিক কোনো মহল শেখ হাসিনার পতন বা পদত্যাগের দাবি তোলেনি। একমাত্র যারা রাজনৈতিক দল বিরোধী তারাই শেখ হাসিনার পতন বা পদত্যাগের কথা বলছে, সিভিল সোসাইটির কোনো অংশ বলছে। কিন্তু ভারতে শিক্ষার্থীরা শেখ হাসিনার পদত্যাগ বা পতনের দাবি তুলেছে। কলকাতার বিখ্যাত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেখানে ছাত্রদের ব্যানারে লেখা ছিল, খুনির সাথে আপোষ না, গদি ছাড়ো হাসিনা। এই যে কথাটা, এটা কিন্তু বাংলাদেশের ছাত্ররা এখনো পর্যন্ত বলেনি। মানে নিশ্চয়ই বলার, তারা সরাসরি না বললেও পরোক্ষভাবে এখন তাদের আন্দোলনের লক্ষ্য সেইটাই। কারণ এত মানুষ খুন হবার পর, এভাবে গণহত্যা চলবার পর, এইটা তো আমরা সবাই জানি, এবং এটা এরই মধ্যে পাস্ট হয়ে গেছে, এটা অতীত হয়ে গেছে যে আর কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে এটা থাকবে কি থাকবে না। বাংলাদেশের শিক্ষার্থীরা আবার সাধারণ মানুষ কেন এখনো মুখ খুলে শেখ হাসিনার পতন বা পদত্যাগের দাবি করছে না, সেটা আমরা খুব ভালো করেই জানি। কারণ শেখ হাসিনা এবং তার প্রপাগান্ডিস্ট গ্যাং, তারা গত 15 বছরে একটা জিনিস খুব ভালোভাবে এস্টাবলিশ করতে পেরেছে যে তার পতন বা পদত্যাগের দাবি যারাই জানাবে তারা বিএনপি কিংবা জামাতের লোক।